আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 1 আওয়ার লার্নিং একাডেমি এর আইসিটি 100তে 100 ফ্রি কোর্সের প্রথম ক্লাসে। আজকে ক্লাসে মূলত আমরা প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করব। সো আজকে প্রথম অধ্যায়ে প্রথম ক্লাস এবং আমরা পর্যায়ক্রমে আমাদের প্রথম অধ্যায় শেষ করব, তারপরে দ্বিতীয় অধ্যায় শেষ করব, এরপরে আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায় শেষ করব। খেয়াল করো, আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে, তবে সবগুলা থেকে তো আর প্রশ্ন আসবে না। তো এখান থেকে আমরা প্রথম অধ্যায়ে 10টা টপিক পড়ব। আজকে আমরা মূলত আমাদের যে প্রথম টপিকটা রয়েছে সেটা শেষ করব এবং পর্যায়ক্রমে আমরা আমাদের সবগুলো টপিক শেষ করব, ঠিক আছে? অধ্যায় 1 থেকে আমরা মূলত যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, প্রথমে হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ যেটাকে আমরা বলে থাকি সেটা, তারপরে হচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটি, তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, তারপরে বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা। এখান থেকেই কিন্তু সবচেয়ে বেশি এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন করা হয়। তোমার যদি 10টা টপিক ক্লিয়ার থাকে তাহলে তুমি ইজিলি প্রথম অধ্যায় থেকে আসা সৃজনশীলটা আনসার করতে পারবা বা এমসিকিউ গুলো আনসার করতে পারবা। প্রথমে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, এই টপিকটা নিয়ে। আচ্ছা, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ জিনিসটা কি? খায় না গায়ে দেয়, তাই না? প্রশ্ন আসতেই পারে। আচ্ছা দেখো, গ্লোবাল ভিলেজ কাকে বলে? যদি অনেক সময় ক নাম্বারে আসতে পারে তখন তোমরা যেটা আনসার করবা, গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। সহজ ভাষায় বুঝায় বলি ভাই, দেখো ধরো কথার কথা, আমরা বাংলাদেশে থাকি, আমেরিকায় মানুষজন আমেরিকায় থাকে, সহজ সিম্পল একটা ভাষা, ঠিক আছে? কিন্তু বর্তমানে সময় দেখা যায় যে অনেকে বাংলাদেশে বসে থাকে, আমেরিকার অনেক কোম্পানিতে কি করতেছে? জব করতেছে। কিভাবে করতেছে ভাই? এই যে বললাম যে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা সত্ত্বেও আমরা কি এমন ভাবে বসবাস করতেছি যেন আমরা একটা সমাজের অংশ, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টাকে মূলত আমাদের কি বলা হয়? গ্লোবাল ভিলেজ বলা হয়। যদি তোমাদের ক নম্বরে কোশ্চেন আসে যে গ্লোবাল ভিলেজ কাকে বলে, তখন তোমরা কি করবা? এটা সিম্পলি আনসার করে দিবা একদম একে এক, ঠিক আছে ভাইয়া? তার মানে গ্লোবাল ভিলেজ কাকে বলে, এটাকে কারো কোনো কোশ্চেন আছে? সহজ ভাষায় হাতের মুঠোয় তোমার কি চলে আসা? পৃথিবীটা চলে আসা। এখন খেয়াল করো, এখানে বিশ্বগ্রাম থেকে সংজ্ঞাটা যদি আসে তাহলে তো আমরা পারবো। এখান থেকে কিছু এমসিকিউ আসে। এমসিকিউ গুলো কেমন হয়? এটা মূলত হচ্ছে কে আবিষ্কার করছে বা কত সালে এটা উদ্ভব হয়েছে, এই জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। সহজ ভাষায় দেখো, কানাডিয়ান দার্শনিক ও লেখক, মাথা রাখবা নাগরিক কোথায়কার ছিল? কানাডার ছিল, এবং তিনি কি ছিলেন? একজন দার্শনিক এবং একজন কি ছিল? লেখক ছিল। নাম কি? হারবার্ট মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে? নামটা একটু কঠিন মনে হতে পারে বাট মাথায় রাখতে হবে, হারবার্ট মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে? এই ব্যক্তি পেশায় কি ছিল? একজন দার্শনিক ছিল এবং একজন কি ছিল? লেখক ছিল, এবং কোথাকার নাগরিক ছিল? কানাডার, ঠিক আছে? আচ্ছা, তিনি সর্বপ্রথম এই যে সবার সামনে এই শব্দটি কি করে? তুলে ধরে। কোন শব্দটা বলতো? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম যে শব্দটা রয়েছে সেই শব্দটা এই যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এই দুলাভাই হচ্ছে যে সবার সামনে কি করে? তুলে ধরে, ঠিক আছে? মানে এই মানুষটাই সবার সামনে তুলে ধরে, ঠিক আছে? এবং এনার মাধ্যমে কিন্তু এই গ্লোবাল ভিলেজ বিষয়টা জনপ্রিয়তা লাভ করে। এখন আসো, এটা কিন্তু একবারে আসলে হয় নাই, এনার লেখা 2টা বইয়ের মাধ্যমে আমাদের এই গ্লোবাল ভিলেজ কথাটা বা গ্লোবাল ভিলেজ বিষয়টা জনপ্রিয়তা লাভ করে। প্রথম যে বইটা সেটা হচ্ছে 1962 সালে প্রকাশিত হয়েছিল এবং বইটার নাম ছিল দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। আচ্ছা, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে 1962 সালে কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। আর 2 নাম্বারটা প্রকাশিত হয়েছিল 1964 সালে, যেটা ছিল আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান, ঠিক আছে? এই 2টা বইয়ের মাধ্যমে কিন্তু তিনি গ্লোবাল ভিলেজ যে কথাটা রয়েছে বা গ্লোবাল ভিলেজে যে বিষয়বস্তুটা রয়েছে সেটা মানুষের সামনে তুলে ধরেন এবং জনপ্রিয়তা লাভ করে এই 2টা বইয়ের মাধ্যমে। তার মানে এই 2টা বইয়ের লেখক কে ছিল? হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এবং তিনি দার্শনিক এবং একই সাথে লেখক ছিলেন, ঠিক আছে? তার মানে এটা আবিষ্কার নিয়ে কত সালে হয়েছে, কার মাধ্যমে হয়েছে, কোন বইয়ের মাধ্যমে হয়েছে, এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে ভাই? এগুলা মাথায় রাখবা, এই যে এই তথ্যটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, ঠিক আছে? সো এই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য। এখন দেখো, গ্লোবাল ভিলেজ থেকে যদি গ অথবা ঘ নাম্বারে প্রশ্ন আসে বা মাঝে মধ্যে খ নাম্বারে যদি প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে বলবে তোমাকে গ্লোবাল ভিলেজের কিছু সুবিধা এবং অসুবিধাগুলা ব্যাখ্যা করতে বলবে, ঠিক আছে? সো গ্লোবাল ভিলেজের আমি এখানে 6টা সুবিধা এবং কিছু অসুবিধা লিখে রেখেছি। 6টা সুবিধার মধ্যে কি কি আছে? প্রথমে দেখো, বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে। স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো, তুমি আজ থেকে ধরো 15-20 বছর আগেও মানুষ কিন্তু চিন্তা করতে পারতো না যে
তোমার হচ্ছে যে একজন মানুষ বাংলাদেশে থাকবে এবং আমেরিকার একটা কোম্পানিতে জব করবে, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে কিন্তু চিন্তাও করা যাইতো না, বা একসময় দেখা যাইতো যে আমরা অসুস্থ হওয়ার পর আমাদের অনেক দূরে যাইতে হইতো সেটা চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু এখন আমরা ঘরে বসে কি করতে পারি, চিকিৎসা নিতে পারি। সো দেখা যায় বিশ্ব এখন কোথায় চলে আসে, হাতের মুঠোর মধ্যে চলে আসে, আমাদের যে হাতের মুঠো ফোন আছে সেখানে চলে আসে, ঠিক আছে। এবার দেখো শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে, এটা আমরা মূলত বাংলাদেশে কোভিড-19 পরে এটার বেশি প্রভাব আসছে। আমরা সকলে এখন কি করতে পারতেছি, পড়া বাদ দিয়ে আমরা সরাসরি ঘরে বসে অনলাইনে পড়াশোনা করতেছি, এবং আমাদের যে কোনো তথ্যের প্রয়োজন হলে আমরা কি করতে পারতেছি, অনলাইন থেকে সেটা কালেক্ট করে নিতে পারতেছি যে কোনো জায়গা থেকেই। এরপরে আসো আমাদেরকে কি বলো, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। স্বাভাবিকভাবে তোমার যেহেতু আইসিটির কারণে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের কি হয়, জীবনযাত্রার মান উন্নত হয়। এরপরে 4 নম্বরে আমাদের আগে দেখা যাইতো যে টাকার কারণে কোনো শোরুম নিতে পারতো না, শোরুম না নেওয়ার কারণে তারা তাদের ব্যবসাটা শুরু করতে পারতো না, বা ঘর ভাড়া নিতে পারতো না। ওই জিনিসগুলো কিন্তু এখন কমে আসে। এখন কিন্তু আমরা চাইলে ঘরে বসে আমরা কি করতে পারি, ব্যবসা পরিচালনা করতে পারি বা ব্যবসা করতে পারি, ছোটখাটো হোক বা বড় হোক, ঠিক আছে। এবং চাকরির যে বিষয়টা, এটা অলরেডি তোমাদেরকে বলা হয়েছে। এবার দেখো ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে, এটা নিয়ে তোমাদের কথা বলেছি যে আমরা এখন যদি অসুস্থ হয়ে যাই, আমরা মোটামুটি কিন্তু অনেক কিছুই ঘরে থেকে চিকিৎসা পেতে পারি, বা ঘরে থেকে আমরা কি করতে পারি, সেবা নিতে পারি। এরপরে ঘরে বসে নেওয়া যায়, সহজ সিম্পল হিসাব। এখন দেখো আগেকার সময় দেখা যেত, আজ থেকে কয়েক বছর আগেও দেখা যেত, মানুষজন ছবি দেখার জন্য সিনেমা যেত, এবং মোটামুটি প্রত্যেকটা শহরে বেশ কিছু করে সিনেমা হল ছিল। কিন্তু বর্তমানে দেখা যাবে যে সিনেমা হল হাতে গোনা কিছু ছাড়া খুব একটা নেই, ঠিক আছে। এখন মানুষজন ঘরে বসে ওই যে মোবাইলের সাবস্ক্রিপশন কিনে নেয় বা পিসিতে সাবস্ক্রিপশন কিনে নিয়ে সেখানে ঘরে বসে, যেটা আগে গ্রহণ করার জন্য কি করতে হইতো, বাইরে যাইতে। এবার আসো গ্লোবাল ভিলেজের অসুবিধা, আমি টোটাল 5টা অসুবিধা লিখেছি। প্রথমে দেখো আমাদের তথ্য চুরির প্রবণতা করি, কোথায় যাই, কি খাওয়া দাওয়া করি, এগুলা কিন্তু আমরা অনেক মানুষজন কি করতেছি, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছি, তাই না। সো দেখা যায় যে তুমি কখন কোথায় যাও, কি করো, এই জিনিসগুলো কিন্তু যে কেউ সহজে পেয়ে যায়, এবং তোমার যে পার্সোনাল একটা লাইফ থাকে, সেই পার্সোনাল লাইফের যেই একটা প্রাইভেসি, সেটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এর পাশাপাশি আমাদের এই যে বিভিন্ন পার্সোনাল যে ডাটা থাকে বা তথ্য থাকে, সেটা চুরি করার প্রবণতা বেড়ে যায়। এবার দেখো 2 নম্বরে কি বলো, মিথ্যা তথ্য প্রকাশের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দেখো ভাই, সোশ্যাল মিডিয়াতে এখন সত্য না মিথ্যা? আচ্ছা দেখো, কোনো একটা টপিক তোমার সোশ্যাল মিডিয়াতে হোক সেটা সত্য হোক সেটা মিথ্যা, বাঙালি তো আমরা, ঠিক আছে, কোনো একটা ধরো আবেগপ্রবণ কোনো একটা কিছু দেখলে সেটা শেয়ার মারা শুরু করি, এবং সেটা দেখা যায় যে একসময় যদি সেটা মিথ্যা হয় তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর যদি সত্য হয় তাহলে তো সেটা ভালোই, তাই না। সো যাই হোক, আমাদের এই যে মিথ্যা বিভিন্ন তথ্য ছড়া, আমাদের কিসের সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো 4 নম্বরে, প্রযুক্তি বেশি ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়। ভাই এখন দেখো, একজন মানুষ না খায় থাকতে পারবে, মাগার তোমার একদিন মোবাইল না টিপে, একদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে, খুব একটা হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কিন্তু থাকতে পারবে না, ঠিক আছে। আগেকার সময় দেখা যেত ভাত না খেলে মানুষ বাঁচতো না, এখন দেখা যায় মোবাইল না টিপলে মানুষ বাঁচে না, ঠিক আছে। সো এই যে দেখো, এখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কি ডিজিটাল ডিভাইস বা ধরো তোমার প্রযুক্তি অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, যার কারণে অনেকের শারীরিক বা মানসিক অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবার আসো, এরপরে আমাদের কি হচ্ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আমরা রিসেন্টলি চ্যাট জিপিটির কথা কিন্তু শুনছি, তাই না। সো চ্যাট জিপিটির কারণে দেখা যাচ্ছে যে অনেকের অনেক চাকরির একটু ঘাটতি দেখা যাচ্ছে। মানে চাকরির ঘাটতি কেমন, ধরো অনেকের অনেক চাকরি চলে যাচ্ছে, বা চ্যাট জিপিটির মতো আমাদের বিভিন্ন প্রযুক্তি আসার কারণে আমাদের অনেকের চাকরি চলে যাচ্ছে। যেমন ধরো রোবট আবিষ্কারের পরে আমাদের কি হইলো, রোবট আবিষ্কারের পরে আগে কিছু কাজ একটু রিস্কি কাজগুলো মানুষরা করতো, ওই কাজগুলো যারা করতো ওরা কিন্তু চাকরিচ্যুত হয়ে গেছে, ঠিক আছে। সো কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেকারত্ব সৃষ্টি হয়, আবার প্রযুক্তির উন্নয়নের ফলে আবার দেখা যায় যে কাজেরও সৃষ্টি হচ্ছে নতুন, ঠিক আছে। সো এই হলো আমাদের টোটাল 5টা অসুবিধা এবং 6টা সুবিধা আমি দিয়ে দিলাম। তোমরা মাস্ট এগুলা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। মাথায় রাখবা, আমি যেগুলো দিব সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসবে, যারা পরীক্ষা দিবা তারাই টের পাবা। আচ্ছা ভাইয়া, গ্লোবাল ভিলেজের সুবিধা এবং অসুবিধা নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা আসো, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান মূলত হচ্ছে 5টা। কয়টা বলতো? 5টা। একটা হচ্ছে হার্ডওয়্যার,
সফটওয়্যার, ইন্টারনেট সংযুক্তি, ডেটা, মানুষের জ্ঞান। ঠিক আছে, হার্ডওয়্যার মানে কি? হার্ডওয়্যার মানে এই যে আমাদের যে মোবাইল ফোন রয়েছে, ল্যাপটপ, পিসি রয়েছে, মানে যে জিনিসগুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারি, সেগুলো মূলত হচ্ছে আমাদের হার্ডওয়্যার। সফটওয়্যার কি? ওই যে আমাদের হার্ডওয়্যারের ভিতর পরিচালনা করার জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলি? সফটওয়্যার বলে থাকি। যেমন আমি যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি, ফেসবুক, সেটা একটা সফটওয়্যার আমরা বলতে পারি। ঠিক আছে, এরপরে ইন্টারনেট সংযুক্তি। ভাই, আমার যদি এই যে ডেটা না থাকতো তাহলে কি আমি তোমাদের ক্লাসটা নিতে পারতাম না। তার মানে আমাদের ইন্টারনেটের কি লাগবে? সংযুক্ত হতে হবে ইন্টারনেটের সাথে। এরপরে দেখো ডেটা। ডেটা মানে কি? তথ্য। এই যে দেখো, প্রথম অধ্যায়ের এই তথ্যগুলো যদি আমি না সাজায় রাখতাম তাহলে কি তোমার ক্লাসটা নিতে পারতাম না। সো আমাদের ডেটা বা তথ্যেরও প্রয়োজন রয়েছে। এরপর হচ্ছে মানুষের জ্ঞান। এখন দেখো, আমি তোমাদের ক্লাসে আসে যদি এখানে যেভাবে রিডিং পড়াই দিতাম, তোমরা আসলে কি ক্লাসটা করতা না বা বুঝতা না। কেন বুঝতা না বলো তো? কারণ এখানে আমাদের মানুষের জ্ঞানের কি রয়েছে? প্রয়োজনীয়তা রয়েছে। এই যে আমার যে যতটুকু জ্ঞান রয়েছে, আমি ততটুকু জ্ঞানের মধ্যে থেকে তোমাদেরকে এই বিষয়টা কি করতেছি? বুঝাই দিচ্ছি। ঠিক আছে, সো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান মূলত কয়টা? 5টা, এবং কি কি মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এখান পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে কাইন্ডলি একটু ভাইয়া ক্লিয়ার বলো। আচ্ছা, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান হচ্ছে 11টা। মানে বিশ্বগ্রামের সাথে আমাদের যে বিষয়বস্তুগুলো জড়িত রয়েছে, এরকম প্রধান উপাদান কয়টা? 11টা। এখানে রস্যটা আসে না। হ্যাঁ, প্রধান উপাদান কয়টা? 11টা। মাথা রাখবে, এমসিকিউতে কাজে লাগবে। প্রথমটা হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, তারপরে বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, তারপরে সাংস্কৃতিক বিনিময়। আচ্ছা, প্রথমে আসি যোগাযোগ। যোগাযোগ নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করবো, সেইটা নিয়ে আমি এখন কথা বলছি না। কর্মসংস্থানের বিষয়ে আসি। দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে বিশ্বগ্রামের যে সৃষ্টি হয়েছে, এর ফলে যেমন অনেকে কাজ হারাচ্ছে, ঠিক তেমন নতুন নতুন কাজের কিন্তু সৃষ্টি হচ্ছে, মানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এরপর আসে শিক্ষা। আমরা সকলে জানি, দেখো, আগে বিষয়টা হইতো যে আমাদের ক্লাস করার জন্য অনেক দূর হেঁটে যাইতে হইতো, বা অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদের কি করতে হইতো? ক্লাস করতে যাইতে হইতো। দেখা যেত, ধরো কথা আমি একটা স্টুডেন্টকে ক্লাস 10-এ পড়াইলাম, সে এসএসসি দেওয়ার পর কলেজের জন্য সে অন্য একটা এলাকায় চলে গেল, সে কিন্তু ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে উঠে আসে আমার ক্লাস করতে চাইলেও পারতো না। কেন পারতো না? কারণ তখন সেটা সম্ভব ছিল না। বাট এখন দেখা যায়, একটা ছেলে আমার কাছে পড়লো বা একটা মেয়ে আমার কাছে পড়লো, এসএসসি পরীক্ষা দিল, সে এখন দেশের যে কোনো স্থানে বা যেখানেই যাওক না কেন, সে কিন্তু আমার কাছে ক্লাস করতে পারবে, তাই না? এরপর আসে চিকিৎসা বিষয়ে। আমরা তো যে কোনো স্থান থেকে এখন কি করতে পারি? মোটামুটি চিকিৎসা গ্রহণ করতে পারি, যেমন টেলিমেডিসিন রয়েছে। তো এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? যে কোনো স্থান থেকে আমরা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারি। এরপর আসো গবেষণা। গবেষণার কাজে আমাদের কি প্রয়োজন হচ্ছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন হচ্ছে, এবং যে কোনো তথ্যের প্রয়োজন হলে আমরা সাথে সাথে সেটা কিন্তু ইন্টারনেট থেকে দেখে নিতে পারতেছি। এরপর আসো অফিস। করোনার আগেও আমাদের বাংলাদেশে যদি এই জিনিসটা খুব একটা প্রচলন ছিল না, বাট করোনার পর থেকে এই জিনিসটা খুব প্রচলন শুরু হয়েছে। আগে দেখা যেত অফিস করার জন্য আমাদেরকে সরাসরি উপস্থিত থাকতে হতো, বাট এখন আর ওইটা প্রয়োজন হচ্ছে না, আমরা ঘরে বসে আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারতেছি। ঠিক আছে, এরপরে ব্যবসা বাণিজ্য, যেটা নিয়ে অলরেডি কথা বলছি, আমরা ঘরে বসে এখন কি করতে পারি? ব্যবসা বাণিজ্য করতে পারি। তারপর আসো সংবাদ। আগে দেখা যাইতো আমাদেরকে তোমার খবর দেখার জন্য টিভির সামনে বসে থাকতে হইতো, অথবা প্রতিদিনের খবরের কাগজের জন্য অপেক্ষা করতে হইতো। বাট আমরা এখন যে কোনো খবর মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি এই বিশ্বগ্রামের বা এই যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের কারণে। এরপরে বিনোদন ও সামাজিক যোগাযোগ, আমরা এটা তো অলরেডি জানি, এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। এরপর আসো সাংস্কৃতিক বিনিময়। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাংস্কৃতিক বিনিময় বিষয়টা আসলে কি? দেখো ভাইয়া, আগে দেখা যাইতো তোমার হচ্ছে সৌদি আরবে কি হচ্ছে, সৌদি আরবের মানুষজন কিভাবে চলে, আমরা কিন্তু টেরও পাইতাম না যাওয়া না দেখা পর্যন্ত। বা আমেরিকার মানুষজন কিভাবে চলাফেরা করে, তাদের সংস্কৃতি কিসের, মানে কেমন, আমরা কিন্তু জানতাম না। ঠিক আছে, বাট বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু ইজিলি একজন আমেরিকার মানুষ বা একজন সৌদি আরবের মানুষের চাল চলন কেমন হচ্ছে, তাদের সংস্কৃতি কেমন, তারা কোন বিষয়টা থেকে বিনোদন নিচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি এবং জানতে পারি। ঠিক আছে, সো এই কারণে দেখা যায় আমরা যারা বাংলাদেশে রয়েছি তাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় ওয়েস্টার্ন কালচার বা ধরো আমেরিকা বা ইংল্যান্ডের কালচার বা সংস্কৃতি তোমার চলে আসতেছে, কারোর মধ্যে সৌদি আরবের সংস্কৃতি ভালো লাগে, তারা ওইগুলা কি করে? গ্রহণ করে। সো এই যে বিশ্বগ্রামের কারণে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের কারণে আমাদের কি হচ্ছে? সাংস্কৃতিক বিনিময় ঘটছে। ঠিক আছে, আচ্ছা ভাই, এই উপাদানগুলা নিয়ে, এই যে প্রধান 11টা উপাদানের কথা বললাম, এগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এখন খেয়াল করো ভাইয়া, যোগাযোগ নিয়ে আমরা আলোচনা করি। দেখো, যোগাযোগ সাধারণত 3 ভাবে হয়ে থাকে। ঠিক আছে, মাস্ট মাথায় রাখতে হবে। যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। একটা হচ্ছে মৌখিক, একটা লিখিত, আর একটা হচ্ছে ইশারা। এখন খেয়াল করো, মৌখিক, এই যে আমি তোমাদের সাথে কি করতেছি? মুখে কথা বলতেছি।
স্বাভাবিকভাবে এটা কোন ধরনের যোগাযোগ হবে? মৌখিক যোগাযোগ। লিখিতটা কি? এই যে দেখো, আমি লিখে যদি কোনো যোগাযোগ করার চেষ্টা করি বা কারোর সাথে কথা বলি, তখন সেটা কি হবে? লিখিত যোগাযোগ হবে। এরপর হচ্ছে ইশারা। তার মানে যোগাযোগ কয় ধরনের হয় ভাই? 3 ধরনের। কি কি? মৌখিক, লিখিত এবং ইশারা। ঠিক আছে, এখন আসো এখানে যোগাযোগ ব্যবস্থাটাকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। প্রথমটা হচ্ছে ভাইয়া টেলি যোগাযোগ ব্যবস্থা, তথ্য যোগাযোগ ব্যবস্থা, তারপর প্রত্যক্ষ যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা। ঠিক আছে, মাথায় রাখবা। প্রথমটা কি ভাইয়া? টেলি যোগাযোগ ব্যবস্থা, তথ্য যোগাযোগ ব্যবস্থা, প্রত্যক্ষ যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা। ঠিক আছে, একটু মাথায় রাখবা, এই 3টা কথা একটু মাথায় রাখবা, এমসিকিউতে তোমাদের কাজে আসবে। ঠিক আছে, মাস্ট কাজে আসবে। এবার আসো, আমাদের এই যে অংশগুলো পড়লাম, এখান থেকে 2টা গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, আমরা একটু দেখে নিই। প্রথম যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে কিছু ব্যক্তি টেলি যোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা বা সেমিনার পরিচালনা করলে সেই প্রক্রিয়াকে টেলিকনফারেন্স বলে। ক নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, টেলিকনফারেন্স কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, টেলিকনফারেন্স কাকে বলে আমি সহজ ভাষায়, এখানে একটু কঠিনভাবে লেখা হয়েছে, আমি লিখছি। তো এটা আসলে সহজভাবে যদি বলতে চাও, তাহলে আমি যদি বলি, ধরো তুমি, আমি ওই যে উদাহরণটা অলরেডি দিছি ওইরকম একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি এখানে বাংলাদেশে রয়েছো, তোমার এক বন্ধু বা বান্ধবী, তোমার এক্স হচ্ছে আমেরিকায় রয়েছে। ঠিক আছে, এখন দেখো, তুমি এই জায়গা থেকে, বাংলাদেশ থেকে তুমি তার সাথে আমেরিকায় কি করবা? যোগাযোগ করবা। কোন মাধ্যমে? টেলি যোগাযোগ। টেলি যোগাযোগ মানে কি? টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে। ঠিক আছে, যোগাযোগ করবা। যোগাযোগ কি করবা ভাইয়া বলো তো? তুমি কোনো সভা বা সেমিনার, মানে তার সাথে কি করবা? আলোচনা সভা বসাবা, যে তুমি আমার এই জিনিসগুলো নিছিলা, আমাকে এখন ফেরত দাও, যেহেতু তুমি এখন বর্তমানে আমার নাই। ঠিক আছে, আচ্ছা, সো যখন তারা কি করবে? যখন তারা হচ্ছে যে এই যে টেলি যোগাযোগ সিস্টেমের মাধ্যমে যুক্ত হয়ে তারা কোনো সভা বা সেমিনার পরিচালনা করবে, তখন সেটাকে আমরা কি বলবো? টেলিকনফারেন্সিং বলবো। ঠিক আছে, তার মানে টেলিকনফারেন্সিং কাকে বলে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? এবার আসো, সেম সংজ্ঞাটা একটু খালি পরিবর্তন। বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অডিও এবং ভিডিও একসাথে উভয়মুখী স্থানান্তর করা হলে তাকে ভিডিও কনফারেন্সিং বলে। ক নাম্বারের জন্য মাস্ট গুরুত্বপূর্ণ, ভিডিও কনফারেন্সিং কাকে বলে? সহজ ভাষায় আমি যদি বুঝাই বলি, ওই যে বললাম, তুমি হচ্ছে বাংলাদেশে আসো, তোমার এক্স কোথায় আছে? আমেরিকায় আছে। ঠিক আছে, এখন এই যে দেখো, তুমি তার সাথে কি করলা? ভিডিও কলে কথা বললা। যখন তুমি ভিডিও কলে কথা বললা, তখন তোমার কিন্তু অডিওটাও শোনা যাচ্ছে এবং তোমাকে ভিডিও, মানে তোমাকে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, সো দেখো, যোগাযোগটা কিন্তু উভয়মুখী হচ্ছে। যেহেতু যোগাযোগটা উভয়মুখী হচ্ছে এবং সেখানে ভিডিও অডিও 2টার মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে, তাই তাকে আমরা কি বলবো? ভিডিও কনফারেন্সিং বলবো। ঠিক আছে, সবাই কি ভিডিও কনফারেন্সিং বিষয়টা ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? সো তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাস আমাদের বৃহস্পতিবার রাত 9টায়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।